স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান, আর এতে 10 জন নিহত এবং আহত হয়েছেন অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইফা জ্বালানি কেন্দ্রে। আর অন্যদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানেও বাড়ছে হতাহতের সংখ্যা। আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রাতভর ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে তেল আবিব, জেরুজালেম সহ কয়েকটি স্থান। ইরানের হামলায় দিশেহারা এখন ইসরায়েলবাসী। কোনো কাজেই আসছে না নেতানিয়াহুর প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা চালানো হয়েছে স্বয়ং প্রতিরক্ষা দপ্তরেও। দুমড়ে মুচড়ে পড়ে একাধিক স্থাপনা। শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হাইফাকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এতে হাইফা জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ঘটে হতাহতের ঘটনা। ইরানের হামলায় ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু, দিয়েছেন কঠোর প্রতিশোধের বার্তা। ইরান ভাবতেও পারবে না আমরা কতটা কঠোর হতে পারি। খুব দ্রুত আমরা আমাদের শক্তি প্রয়োগ করব। এদিকে তেহরানেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। এতে রাজধানীর একটি তেল কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্য করা হচ্ছে পরমাণু স্থাপনাগুলো। মাসুদ রানা, নিউজ 24। ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, আসছে হতাহত ও ক্ষয়ক্ষতির তালিকাও। এমন পরিস্থিতিতে ইরানে 66 বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে রয়েছেন, এমন তথ্য জানিয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। শনিবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। জানিয়েছেন শিক্ষার্থীদের সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা সবাই নিরাপদে আছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এতে 78 জন নিহত হয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ইরান ইসরায়েলে চলছে পাল্টাপাল্টি হামলা। এমত অবস্থায় কেমন আছেন সেই দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা? প্রশ্ন অবশ্যই থেকে যায়। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন ইরানের ইস্পাহানি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ইরান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার কামরুজ্জামান নাবিল। ডাক্তার নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাবো সেটা হচ্ছে, ইরানে বর্তমানে ঠিক কতজন বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছে, তাদের এখনকার অবস্থা কি? আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে নাবিল। আমি কি প্রশ্নটি আরেকবার করব? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ইরান এবং ইসরায়েলের মাঝে যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে, তো সেই পরিস্থিতিতে আসলে আমরা দেখছি যে যারা বিদেশি শিক্ষার্থী রয়েছে তাদেরকে আলাদাভাবে নিরাপত্তার বিষয়টি ইরান সরকার দেখছে। এর পাশাপাশি যেমনটি বলছিলেন যে 66 জন বাংলাদেশি সেখানে রয়েছে এবং বেশিরভাগই কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষায় পড়াশোনা করছেন। তো গতকালকে যেমন আপনারা দেখেছেন যে ধর্মীয় যে নগরী রয়েছে কুম শহরে, সেখানে একটি ইসরায়েল হামলা করেছে এবং সেখানে কিন্তু বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যাপনা করেন। তো সেই হিসাবে আসলে সবাই এই মুহূর্তে যুদ্ধের একটা অবস্থা বিরাজ করছে। এই যুদ্ধ অবস্থা বিরাজ করার অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, ক্লাস পরীক্ষাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সবাইকে বাসায় থাকার জন্য, নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হয়েছে। সাথে সাথে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যাতে করে বিদেশি যারা নাগরিক রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, এজন্য বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক খবর রাখছেন এবং আমরা যারা সাবেক যে শিক্ষার্থী রয়েছেন তারাও আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং বাংলাদেশ ইরানের যে দূতাবাস রয়েছে, বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ইরানে, সেই দূতাবাসের কাউন্সিলর অফিসার ওয়ালিদ ইসলাম যিনি রয়েছেন, তিনি সার্বক্ষণিক এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং বাংলাদেশি যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দূতাবাস সর্বাত্মক তাদেরকে সহায়তা করবে এমন বিষয়টি জানিয়েছেন।
আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ইরান ইসরায়েল যে সংঘাত খুব দ্রুত এটি শেষ হবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কি জানিয়েছে যে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়, অথবা শুধু বাংলাদেশি তো না, অন্যান্য দেশ থেকেও সেখানে শিক্ষার্থী পড়তে গেছে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনো কি কোনো ধরনের কোনো তৎপরতা শুরু হয়েছে কিনা? আসলে যে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এখানে আসলে শুক্রবার থেকে যে হামলা শুরু হয়েছে সেটি হচ্ছে হঠাৎ করে, যেহেতু সেই হামলা হয়েছিল এবং সেই হামলার পর থেকে কিন্তু একটি বলা যায় যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যদিও ইরানিদের মাঝে দেখা যাচ্ছে সেই ভীতিটা কাজ করছে না। আপনারা জানেন যে সেই জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সময় কিন্তু এই অবস্থা তৈরি হতে পারতো, কিন্তু সে সময় আসলে মূলত দেশের বাইরে দেখা যাচ্ছে প্রক্সি একটা ছায়া যুদ্ধ সে সময় হয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই অবস্থায়, যেহেতু আমেরিকার সাথে একটি পরমাণু চুক্তি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং ইসরায়েল এই বিষয়টি চায় না, তো সেই বিষয়টিকে আসলে সামনে রেখেই তারা চাচ্ছে যে আসলে ইরানকে একটা কঠিন পর্যায়ের মাঝে রাখতে, এবং যে চুক্তিটা হওয়ার কথা সেই চুক্তিটা যাতে না হয়, এবং মূলত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল রাখতে এবং ইসরায়েলের একটা প্রভাব রাখার উদ্দেশ্যে কিন্তু এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো বাংলাদেশি যারা আছে, যেমনটি বলছিলাম যে আসলে সবাই এখন পর্যন্ত নিরাপদে আছেন এবং সবার সাথে যোগাযোগ রক্ষা করছেন যে বাংলাদেশি দূতাবাস থেকে, এবং যে কোনো সমস্যায় সর্বাত্মক সহায়তা করবে। ডক্টর নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হামলা আরও বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা। এদিকে হামলা অব্যাহত থাকলে ইরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে ভেস্তে গেছে পরমাণু আলোচনাও। তবে শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। বলছেন যে তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং তাদের আক্রমণ আরো তীব্র করে তুলবে। এরই মধ্যে বাতিল করা হয়েছে ইরানের পরমাণু আলোচনা। মধ্যস্থকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরবর্তী ধাপের আলোচনা ভেস্তে গেছে। তবে ইরান যদি শান্তি চায় তাহলে তাদেরকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। প্রেসিডেন্ট বারবার বলেছে যে শান্তির জন্য পথ খোলা আছে। যেখানে আমরা একটি বিষয় নিয়ে শঙ্কিত, সেখানে তারা এমন কিছু করছে যা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ বলছে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কয়েক ঘন্টায় বেশ কিছু ঘটনার সৃষ্টি হয়েছে যা উদ্বেগ বাড়িয়ে তুলছে। আমরা উভয়ের সাথে যোগাযোগ রাখছি। এদিকে সংঘাত বন্ধে আলোচনা শুরু করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন পুতিন। মাসুদ রানা, নিউজ 24। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে পারবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের মধ্যে চুক্তি করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার স্থানীয় সময় রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে এবারে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে চিন্তা করছে ইরান। তবে প্রণালীটি বন্ধ হলে জটিল হতে পারে ইরান ইসরায়েলের এই সংঘাত। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। ইরান ইসরায়েলের যুদ্ধের ডামাডোলে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। মাত্র 21 মাইল প্রশস্ত এই পথ দিয়ে বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় 20% পরিবহন করা হয়। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চেকপয়েন্ট। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। আর সেখানেই বিপদ বাড়ছে যুক্তরাষ্ট্রের। মূলত হরমুজ প্রণালী অবরোধ হলে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলোর নৌবাহিনীর সাথে ইরানের সংঘর্ষ আসন্ন। ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলোর এই এলাকায় নৌঘাঁটি এবং জাহাজ থাকায় ইউরোপ ন্যাটোর মাধ্যমে সংঘাতে জড়িয়ে পড়তে পারে, জানিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
some of the older centrifuges that had undergone. যুক্তরাজ্যের সামরিক বাহিনী এরই মধ্যে সতর্ক করেছে যে হরমুজে আক্রমণ হতে পারে। যারা ভাবছে যে পরমাণু নিয়ে বড় সংঘাত হবে, তার চেয়ে এই প্রণালী আরো ভয়াবহ। Advancing nuclear program, they now ইরান ইসরায়েলের সশস্ত্র হামলার জেরে এরই মধ্যে বৈশ্বিক তেলের দাম বেড়েছে 7% বেশি। ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তাহলে শুধু ইউরোপ নয়, বাংলাদেশ সহ এশিয়াতে জ্বালানি তেল আমদানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা শিপিং কোম্পানিগুলোর। ফলে চাপ বাড়বে সাধারণ ভোক্তার পকেটে। মাসুদ রানা, নিউজ 24। এবারে অন্য প্রসঙ্গ, দর্শক, পাচারকৃত অর্থ ফেরাতে সম্প্রতি গভর্নরের যুক্তরাজ্য সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে, বাংলাদেশে সেভাবে হয় না, সেটা হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয়, সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে, এবং কেস বাই কেস হবে। এটা কোনো মানে হোলসেল হবে না, এটা প্রত্যেকটা। না, উদ্দেশ্য তো অবশ্যই টাকা ফেরত আনা, এবং তারাও জানে, সেটা আমরাও জানি। আমরা টাকা ফেরত চাই এবং তারা টাকা ফেরত দিতে চাইবে, সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এটাকে ডিটারমিন করতে হবে কোর্টে। কোর্ট উইল ডিসাইড যে আমরা যে দাবিটা করছি সেই দাবিটার মেরিটটা ঠিক আছে কিনা, এবং কোর্ট যদি আমাদের পক্ষে হয় তাহলে হবে। আবার আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলেও সেটা একটা উপায়, সেটা হতে পারে। বাট এটা ডিপেন্ড করবে নেগোসিয়েশনের উপর। যদি সেই রুটে সরকার যেতে চায়, তাহলে তখন দুই পক্ষের লয়াররা বসে এটাকে ঠিক করবে সাধারণত। এই মামলাগুলো হবে কি আমাদের দেশের আদালতে নাকি স্যার আন্তর্জাতিক বা যে দেশে পাচার হয়েছে সেই আদালত? আসলে মামলাগুলো কোন আদালতে? এটা দুইটা আদালতই হবে। দেশীয় সম্পদ ইত্যাদির জন্য আমাদের এখানে হবে, আর বিদেশি সম্পদগুলোর জন্য বিদেশে হবে। এখন পর্যন্ত যে অ্যাসেটগুলো স্যার ইউকেতে জব্দ হয়েছে, এগুলো স্যার কিসের ভিত্তিতে হয়েছে? মানে বাংলাদেশের তৎপরতার ভিত্তিতে নাকি ওদের নিজস্ব ইনভেস্টিগেশনের ভিত্তিতে? এখানে না, আমাদের তৎপরতা তো আছেই। আমাদের থেকে আমরা তথ্যপাত্র করেছি, আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে যে আমি চাচ্ছি তোমরা আমাদেরকে সহায়তা দাও, এবং আমরা সেখানে তাদেরকে বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে, কোন ব্যাংক থেকে কী হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে there is enough evidence আছে to proceed further, তখন তারা অ্যাটাচমেন্টে যায়। আমরা স্যার একটা জিনিস শুনেছি, শিগগিরই আরো দুইটা অ্যাসেট কিভাবে এরকম একটা তৎপরতা বলছে আর কি, এরকম একটা তৎপরতা তো চলমান, এবং আমাদের রিকোয়েস্টও আমাদের এখান থেকে যাচ্ছে, নতুন রিকোয়েস্ট যাচ্ছে। সেই রিকোয়েস্টের ভিত্তিতে তারা কার্যকলাপ করবে। একটা ডেভেলপমেন্ট দেখলাম, কিন্তু দেশে কি অবস্থা, তারা কি বলছে? আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিকোয়েস্ট এখনো খুব বেশি দেশে পাঠানো হয়নি, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন পর্যায়ে আছে। আমাদের সাথে ইন্টেন্সিভ ডিসকাশন, সত্যিকার অর্থে আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দুটো জিনিস এখানে, একটা হচ্ছে যে ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে আমাদেরকে। ঢাকাতে থেকে তারা 6 মাসের জন্য এসে এখানে সহায়তা দিচ্ছে আমাদেরকে। তো এটা সব দেশ দিচ্ছে না, এটা সাধারণত অন্যান্য দেশ দেয়ও না। ইউকে এবং আমেরিকা এটা দিয়ে থাকে। তো এর মধ্যে আমেরিকা তো একটু অন্য রকমের পরিস্থিতি, নতুন সরকার এসছে, তারা এখন নিজেদেরকে গুছিয়ে উঠতে পারে নাই, ওই বিভিন্ন ডিপার্টমেন্টে এখনও নতুন লোক আসে নাই। তো এই কারণে যেটা আগে আমরা অনেকখানি এগিয়েছিলাম, সেটা সেভাবে আমরা এগোতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টও চাইলে পরে পরবর্তীতে এই ব্যক্তিদের সম্পদ যে কোনো দেশেই থাকুক না কেন, সেখানে তারা
লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি ফিরেছে জনমনে। সাধারণ মানুষের আশা, এর ফলে রাজনৈতিক অচলাবস্থা নিরসন হবে, দূর হবে সব ধরনের শঙ্কা। তাদের দাবি, সফল এই বৈঠকের পর চাঙা হবে ব্যবসা বাণিজ্য, আর এতে দেশের সচল অর্থনীতি হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের মানুষ ফিরে পাবে গণতান্ত্রিক অধিকারও। নাইমাল জিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির আকাশে জমে থাকা ঘন কালো মেঘ অনেকটাই কেটে গেছে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর। নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে, সংস্কার, বিচার সহ আরো নানা ইস্যুতে হয়েছে ফলপ্রসূ আলোচনা। ফলে সাধারণ মানুষের মনে শঙ্কার বদলে এক ধরনের স্বস্তি কাজ করছে। আমরা যারা রাজনীতি করি না, আমরা মনে করি জিনিসটা আলোচনা করছে ভালো হয়েছে। যেহেতু নির্বাচনের তারিখটা বিভিন্ন রাজনৈতিক দলের ইচ্ছা আগায় গেছে কিছুটা, সবাই খুশি, রাজনৈতিক দলও খুশি, সরকারও খুশি, পাবলিকও খুশি। মীর হোসেন দীর্ঘদিন ধরে ফার্মগেটে কাপড় বিক্রি করে আসছেন। বলেন, রাজনৈতিক অস্থিরতায় মন্দা ব্যবসা বাণিজ্য, বিশ্বাস রাজনৈতিক স্থিতিশীলতায় কাটবে অর্থনৈতিক মন্দা। পাবলিকের হাতে টাকা ঢুকা নাই, এই কারণ বসা যায় ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ যাচ্ছে। তার মতো একই কথা অন্যান্য ব্যবসায়ীদের। দেশের অর্থনীতির চাকা চাঙ্গা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এখন তো যে বেচাকেনা যে পরিস্থিতি, পোলাপান নিয়ে কোনো ইয়ে করতে পারি না, পড়াশোনা করাইতে পারি না পোলাপানরে। কোনো সময় যদি আবার সরকার চেঞ্জ হয় তাহলে ইনশাল্লাহ আবার ফিরে আসবে, একসময় ব্যবসা আবার ফিরে আসবে। বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সাধারণ ভোটাররা। দেশের অবস্থার খুবই খারাপ, আর দেশের অবস্থা এই উত্তোলন হওয়ার পিছনে আমাদের সুষ্ঠু একটা নির্বাচন দরকার। একটা সরকার সেট হলে ডরাইবো, সরকার আছে, কঠোর নিরাপত্তা থাকবো। নির্বাচন হলে সারা দেশ ওয়ারিস একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে আসবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, সেটা করতেই পারে। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি ইলেকশনটা হয়ে যাবে জনগণের অংশগ্রহণে এবং সর্বদলের অংশগ্রহণে, তত তাড়াতাড়ি আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে উত্তরণ খুব দ্রুত বাংলাদেশে হবে। সাধারণ ভোটাররা চান সংসদ হয়ে উঠুক গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। আবারও উৎসবমুখর পরিবেশে ভোট হোক, প্রাণবন্ত হোক জাতীয় সংসদ। সেজন্য অন্তর্বর্তী সরকার সহ প্রতিটি রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দায়িত্বশীল আচরণ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেছেন, এবারের ঈদের আগে 2 দিন ছুটি ও ফিটনেসবিহীন গাড়ির কারণেই ঈদ যাত্রায় যানজট হয়েছে। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবছর কোরবানির জন্য 1,25,00,000 পশু ছিল, আর এর মধ্যে সারা দেশে 97 লাখ পশু কোরবানি হয়েছে। সকালে সচিবালয়ে এসব কথা জানিয়েছেন তারা। ইমিডিয়েটলি ফিটনেসবিহীন এবং ওই যে মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, এবং সেটা 1,25,00,000 মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। নির্বাচন কমিশন যে সময় তফসিল ঘোষণা করবে তখন থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এই কথা জানান তিনি। বলেন, আগের 15 বছরের চেয়ে এখন আরও বেশি সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ। উত্তরায় র্যাবের পোশাক পরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা হবে। আর পুশিনের বিষয়ে পুশিন বন্ধে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচন
এই সেই নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না পড়িয়ে সরকার আদালত অবমাননা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রবিবার ডিএসসিসি নগর ভবনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশক্রমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ গ্রহণ সম্পন্ন করার দায়িত্ব সরকারের। শপথ না হওয়া পর্যন্ত নগর ভবনের তালা ঝুলবে বলেও জানিয়েছেন তিনি। তবে জরুরি সেবা প্রদান করা হবে। দ্রুত শপথ আয়োজনের আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, পক্ষান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে। ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলল অফিস, আদালত, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠান। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে এই অফিস আদালতের কার্যক্রম। তবে ছুটির পর প্রথম দিনের কর্মদিবসে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। এবার ঈদে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি পান সরকারি চাকুরিজীবীরা। এদিকে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। প্রাণ চাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপও বেড়েছে। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল আমার মেসেজের মধ্যে যে জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না? এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই একটা জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, একটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটাই বা কতটুকু জানেন তাও তো জানি না। এটা যদি কারো যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্ট, জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই, এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয় ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে, কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করে কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, বোঝাতে যায়, এটা আন্দাজ করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন অ্যাবাউট এটা। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ফজলুর রহমান, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শিগগিরই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সবকিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্রে ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার।
যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বিকার কারণে যদি ভেঙে যেত তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম। এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু একটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সবকিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে এবং আইন অনুযায়ী যাতে হয়। তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে, এটা যে এখন আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আর একটা তারিখ দিলে সাক্ষী দিলেন, ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব একটা বিচারের বিষয়টি আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। এটা একটা পদ্ধতি বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি যে আপনি যদি বিচার 1 জন ছিল, আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে এই একটা আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত, এবং আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের, মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরে আসবে বলে মনে হচ্ছে। এখন জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে এইটা ফর গড সেক উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এবং এটাও আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি। মানে আজকে ওনাদেরকে, আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে 1 রমজান 2 হাত তুলে শপথ করেছিল রমজানের, যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে। আজকে আমি আবার রিইটারেট করেছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে আমরা ওই ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। আমার সবাই সহযোগিতা নেই, আপনাদের সহযোগিতা নেব, দেশবাসীর সহযোগিতা নেব। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় এরকম এই ধরনের সুযোগ সন্ধানী থাকে, নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে। ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়ে দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটের বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না, এটুকু আই ক্যান এশিওর ইউ যে ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে, এবং এইবার আমরা সেই সুযোগ দেব না। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন, কারণ অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। নির্বাচন কবে, এটা কি সরকারের তরফ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে? ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এটা আমি এখনো আমার কাছে পরিষ্কার নয়। নর্মালি আমাদের যে আরপিও একটা দেখতেছেন, এটা আমাদের বাইবেল, পার্লামেন্ট ইলেকশনের বাইবেল।
এখানে 11 ধারায় বলা আছে যে আমরা 11 ধারা আরপিইউ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972 11 ধারা পড়ে দেখেন, এখানে পরিষ্কার করে বলা আছে নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এইটা বলার বিধান তো এখানে নাই। না শুনেন আমি বলছি এখানে যেটা বলা আছে সেটা বলছি, এখানে গ্যাজেটের মাধ্যমে আমার শিডিউলটা ঘোষণা করার দায়িত্বটা এখানে দেওয়া আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি, না হলে কি এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতিকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন, সবাইকে নিয়ে উনি সবাইকে অনবোর্ড করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন, উনি বলছেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। কেন উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই, তাহলে উনি ওই নির্বাচনটা কি করবে? আমরাই তো করবো। রোডম্যাপটা কি জিনিস ভাই আমাকে একটু বুঝান তো দেখি। না শুনুন, আমি তো বললাম তো আমি ওনারা কি আলোচনা করে লন্ডনে আপনারা যেটুকু দেখেছেন একটা এর বাইরে আমার আর কোনো নলেজ নাই। সময়সীমা নিয়ে নানা ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘদিন, এপ্রিলে হবে না ডিসেম্বরে হবে, এর মাঝে একটা আলাদা সময় পাওয়া গেল যে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন হবে। যদি প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারি। এই যে যদি প্রশ্ন না উনি যেটা বলেছেন আমি যেটা টেলিভিশনে দেখেছি এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। আমরা আমাদের এখনো চিন্তা এই রাইট নাও টিল টুডে, এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে নোট করে একদিন দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি করতে হবে আমার এই যে আমি নোট করে নিয়েছি আজকে। তো এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি, ইলেকশনের প্রস্তুতি। মুখস্থ আছে তো রিডার করে দরকার না সেরকম তো বলি না। এই পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি। আপনারা অতীতে বহু ইলেকশন দেখছেন, নির্বাচন কমিশন একটা সিইসি সাহেব একটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে একটা শিডিউল ঘোষণা করেন, এটাই তো নাকি 10 মাস আগে একটা তারিখ দিয়ে দেয় এরকম দেখছেন কোনো সময়? আমার কোনো টার্গেট এখনো আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে ওনারা কি একটা ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা তারিখ নিয়ে যত আলাপ আলোচনা যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। আমরা সরকারই করেছে তো। এখন সরকার পরিবর্তিত কোনো চিন্তা ভাবনা আছে কিনা, এবং লন্ডনে ওনারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেটা আমি তো দেখিনি, আমি যেটা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি আমি বলেছি আমি বলেছি তো এটা উনি তো বলেছেন সেটা সেইটা না আমরা তো সেটা তো বললাম তো। আমরা এখনো আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে ওনারা কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন
যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। এইটা আমার স্যার সরকার পক্ষ থেকে যদি ওই ধরনের একটা ধারণা আপনারা পান, তাহলে স্যার আপনারা নির্বাচন করার জন্য প্রস্তুত কিনা, বা আপনাদের প্রস্তুতি সেটা সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে প্রথমে ও ডিসেম্বর থেকে জুন এই কথা যখন বলছিল প্রথম, তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেছি। আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে, যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হলো ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা তো আমরা মোটামুটি শেষ করে শেষে আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা 18 বছর হয়ে যাবে, ভোটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না, এটা তো বলে তো লাভ নেই। আমার তো ভোটার লিস্ট যেদিন আমরা শিডিউল ঘোষণা করব সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে, এটাই হচ্ছে আইন নিয়ম। আমি মনে করেন যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যেদিন ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময় যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে তো একটা ড্রাফট ভোটার লিস্ট দিয়ে হবে, তাই না? দর্শক, আসন্ন নির্বাচনী কার্যক্রম এবং এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকায় বা বিস্তারিত বিষয়ে কথা বলছিলেন সিইসি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই সঙ্গে সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। জুলাই আন্দোলনের রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা এবং যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 17 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় এসএআই আমির হোসেন সহ 4 জনকে। গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 5 জনকে হাজির করা হয়। আর যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের 2 কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আজ গলে অনুশীলন করছে বাংলাদেশ দল। 2 দিন আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে টাইগাররা। কলম্বো পৌঁছে সেখান থেকে ম্যাচ ভেন্যু গলে যায় তারা। শনিবার বাংলাদেশ দলের অনুশীলনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি বাতিল হয়ে যায়। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। ধন্যবাদ।